ওকে, আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মেটা লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইন কি? লিড ক্যাম্পেইন হচ্ছে অনেক সময় আমাদের এমন অনেক এক্সপেন্সিভ জিনিস বিক্রি করার প্রয়োজন পড়ে, বা অনেক সময় আমাদের মার্কেট থেকে এমন অনেক সার্ভে করার প্রয়োজন পড়ে যেখানে মূলত কাস্টমার কোনো কিছু কেনে না, কাস্টমার জাস্ট তার কিছু তথ্য আমাদেরকে প্রোভাইড করে। সেই তথ্যগুলো আমরা পাই এবং সেই তথ্যের আলোকে আমরা ডিসাইড করি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে আমরা কি করব। যেমন কথার কথা, আপনাকে বলল যে আপনাকে কোনো সরকারি প্রজেক্ট দেওয়া হইলো, আপনাকে নাম্বার দেওয়া হইলো, 1 কোটি মানুষের নাম্বার দেওয়া হইলো, বা বললো যে ফেসবুকে তুমি একটা ক্যাম্পেইন চালাও, কার কার বাড়িতে সোলার প্যানেল আছে এবং সে কত টাকা দিয়ে প্যানেল কিনছে, এই সোলার প্যানেল কিনে সে সন্তুষ্ট কিনা সেটার তথ্য পাবলিকের কাছ থেকে তুমি নাও। তোমার বাজেট হচ্ছে 2 কোটি টাকা। সবাই কি ধরতে পারতেছেন? ওকে, মনোযোগ দিয়ে শোনেন। এখন এই জাতীয় বিজ্ঞাপনের ক্ষেত্রে আপনি কি করবেন? ফেসবুক অ্যাড দিয়ে, এটা তো সেল করার বিজ্ঞাপন না, মেসেজ যদি অ্যাড দেন, যদি এইটার জন্য মেসেজ অ্যাড দেন, পাবলিক লক্ষ লক্ষ মেসেজ সেন্ড করবে, কয়টার দেখবেন কয়টার রিপ্লাই করবেন, ঝামেলা হয়ে যাবে না? ইন দ্যাট কেস এই ধরনের ক্ষেত্রে লিড ক্যাম্পেইন। কিংবা অনেক সময় এমন হয় যে আপনি একটা ফ্ল্যাট বিক্রি করবেন, একটা জমি বিক্রি করবেন, একটা গাড়ি বিক্রি করবেন। এখন একটা ফ্ল্যাট বা জমি আপনি যদি সেন্ড মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপ দেন বা মানে ফেসবুকে গণহারে ক্যাম্পেইন চালান, প্রচুর মানুষ মেসেজ দিবে, যেটা আসলে আমাদের ম্যাক্সিমাম মেসেজই কোনো কাজের না। কারণ প্রোডাক্টের দাম যদি কম হইতো অনেকেই মেসেজ দিয়ে সেটা কিনতো। দেখা গেছে একটা জমির দাম 5 কোটি টাকা, এটা কি কেউ মেসেজ দিয়ে হুট করে কিনে ফেলবে? তখন আমাদের কি ধরনের ক্যাম্পেইন লাগে? লিড ক্যাম্পেইন। লিড ক্যাম্পেইনের কাজ কি? লিড ক্যাম্পেইনের কাজ হচ্ছে মানুষের কাছে যখন অ্যাড দিবেন ওইখানে আপনাকে মেসেজ দেওয়ার কোনো অপশন থাকবে না। সিম্পলি সে যখন আপনার বিজ্ঞাপনে ক্লিক করবে ওইখানে একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মে আপনার আগে থেকে দেয়া কিছু প্রশ্ন কাস্টমারের সামনে দেখাবে। সে যদি ইন্টারেস্টেড হয় সে ওই প্রশ্নগুলোর উত্তর হাতে টাইপ করে লিখবে। লিখে যখন সেটা সাবমিট করবে সেই ফর্মের ডাটাটা আপনার কাছে ফেসবুকে চলে আসবে এবং এইটা আপনার একটা এক্সেল শিট বা ফেসবুকের ভিতরেই শিট আছে, সেখানে এটা জমা হবে। পরবর্তীতে আপনি সেই শিট ওপেন করে দেখবেন কতজন ব্যক্তি এটা সাবমিট করছে এবং তাদের সাথে আপনি তখন তাদের ফোন নাম্বারে যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলবেন। এর মাধ্যমে অযথা কাস্টমারের ঝামেলা কমে এবং লিড কালেকশনের মাধ্যমে কাস্টমারের ফোন নাম্বারগুলো আপনার কাছে থেকে যায়। পরবর্তীতে ওই নাম্বার দিয়ে আপনি তাদের সাথে আপনার সুবিধা মতো সময় কন্ট্যাক্ট করে তাদের সাথে দেখা করে বা মিট করে যেভাবে হোক আপনি আপনার সেলটা ক্লোজ করতে পারেন। আইডিয়া কি মাথায় আসছে? আচ্ছা, তো ধরেন কথার কথা আমরা এখন একটা লিড ক্যাম্পেইন কালেক্ট করব। যে লিড ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, ধরেন বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট যে কারা কারা সোলার প্যানেল ব্যবহার করে সেই সোলার প্যানেল সম্পর্কে কিছু তথ্য কাস্টমারের কাছ থেকে আমরা পেতে চাই। এখন এইটার জন্য আমরা ফেসবুকে একটা ক্যাম্পেইন চালাবো। ওকে, সো আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারে আছি। অ্যাড ম্যানেজার থেকে আপনার স্ক্রিনে দেখেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি। এখান থেকে দেখেন এই যে লিড ক্যাম্পেইন। ওকে, লিডটাকে সিলেক্ট করছি, কন্টিনিউতে ক্লিক করছি। আমি মাউসের পয়েন্টারের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের পয়েন্টারটা যদি একটু বড় হয় আপনাদের দেখতে অনেক সুবিধা হবে। এবার কি দেখতে সুবিধা হয়? ওকে, আচ্ছা একটা কাজ করি, এটার কালারটাও চেঞ্জ করে দিই, সবুজ কালার করে দিই, হালকা টিয়া কালার। হলুদ কালার দিলে, হ্যাঁ হলুদ কালার সব থেকে বেস্ট। এবার ঠিক আছে না? ওকে, দেখেন তো আমরা ফেসবুকের অ্যাড ম্যানেজারে ছিলাম। অ্যাড ম্যানেজার থেকে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এবং সেখান থেকে আমরা কি সিলেক্ট করছি? লিড ক্যাম্পেইন। এবং এখানে দেখেন ইউ নো লঙ্গার নিড টু চুজ এ ক্যাম্পেইন সেট আপ। ও বারবার বলতেছে ভাই সব কিছু অটোমেটিক, সব কিছু অটোমেটিক। ঠিক আছে, এটা বলতেছে যে ভাই তোমার আর কিছু করা লাগবে না, সব অটোমেটিক। তো যাই হোক, আমি ওকেতে ক্লিক করছি। দেখেন ঠিক একই রকম আমরা আগে যেরকম দেখেছি, ক্যাম্পেইনের নাম, অ্যাডসেটের নাম, অ্যাডসেট এইটা। তো আমি আর নামটাম দিয়ে আমি নামের জায়গায় একটা দিতে পারি, যে যেমন কথার কথা যে সোলার প্যানেল লিড কালেকশন। আচ্ছা, লিড কি জিনিস সেটা মেবি বলা হয় নাই।
লিড হচ্ছে কোনো একজন ব্যক্তি যখন তার কিছু তথ্য আপনাকে সাবমিট করবে, সেটাই হচ্ছে একটা লিড। বুঝতে পারতেছেন? যেমন ধরেন, কথার কথা, আপনি একটা মোবাইল ফোন সেল করবেন, আপনি নিজে একটা কাস্টম মোবাইল ফোন তৈরি করছেন, কাস্টম, খুবই আনকমন। ধরেন একটা আইফোন কিনে সেটাতে স্বর্ণ টন্য লাগায় বিভিন্ন ডিজাইন করে, এরকম কিন্তু কাস্টম ফোন দুবাই বিভিন্ন দেশে সেল হয়। এখন সেই ফোনটা কি হুট করে সবার কাছে সেল হবে? আপনি একটা এক্সপেন্সিভ ফোন সেল করার জন্য, ধরেন আপনার ফোনের দাম হচ্ছে 22 লাখ টাকা, 50 লাখ টাকা, একদম গোল্ডেন মানে হীরা টিরা লাগায় একদম কাস্টম ফোন মেক করছেন। ইন দ্যাট কেস আপনি সেটার জন্য লিড কালেক্ট করবেন, ফেসবুকে অ্যাড দিবেন, পাবলিক তাদের নাম, তথ্য, মোবাইল নাম্বার দিবে, যেই কয়জন তাদের ডিটেলস আপনাকে দিবে, এই প্রত্যেকটা ডিটেলস হচ্ছে এক একটা লিড। এটাকে মার্কেটিংয়ের ভাষায় লিড বলে। ওকে, লিড কালেকশনের অনেক কাজও হয়। যেমন ধরেন আপনাকে অনেক সময় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বলে যে লিড কালেকশনের কাজ করতে হবে, তখন তাকে জিজ্ঞেস করে যে স্যার কিসের জন্য লিড কালেক্ট করতে হবে? এইটার জন্য। তখন যিনি ফ্রিল্যান্সার আছে তিনি নিজের টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দেয়, লিড আসে, সেই লিডের ডাটাগুলো সে কাস্টমারের কাছে সেল করে। ইভেন এমনও আছে, যেমন ধরেন আপনি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ভালো করে বোঝেন। এখন ধরেন এই সাতাকুল এলাকায় জমি কিনতে কারা আগ্রহী, এইটার জন্য আপনি ফেসবুকে একটা অ্যাড চালাইছেন, এরকম 200 জন লোক বা 100 জন লোক আপনার অ্যাডে ইন্টারেস্ট দেখায় তাদের ডাটা দিছে, তাদের ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিছে। ওকে, আপনি চাইলে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে এই এলাকার আশেপাশে, তাদের কাছে এই ডাটাগুলো সেল করতে পারেন। এবং এই জন্যই আপনি অনেক সময় দেখবেন আপনার মোবাইলে অনেক হাবিজাবি কোম্পানি থেকে মেসেজ আসে, ফোন আসে, কারণ আপনাদের ফোন নাম্বারগুলো ওইভাবে কেউ না কেউ আন্দাজেই সেল করে দিছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে লিড। মার্কেটিংয়ের ওয়ার্ল্ডে এইরকম লিড কেনা বেচা হয়, লিড কালেকশনের কাজ পাওয়া যায়। আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা যেটাই করেন না কেন আপনারা যেন লিডের ব্যাপারটা বোঝেন, সেই জিনিসটা। সো আমি এটার একটা নাম দিলাম ক্যাম্পেইনের সোলার প্যানেল লিড কালেকশন। দেখেন ক্যাম্পেইন ডিটেলস, বাইং টাইপ যেটা যেরকম আছে সেটা সেভাবেই। ক্যাম্পেইন অবজেক্টিভ কি? ক্যাম্পেইন অবজেক্টিভ কি? লিডস। এরপরে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট, এটা তো আপনারা জানেন তাই না? ক্যাম্পেইন বাজেট হচ্ছে সামগ্রিক ক্যাম্পেইনের বাজেট, অ্যাডসেট বাজেট মানে হচ্ছে ওই স্পেসিফিক অ্যাডের জন্য যে বাজেট সেটা। সো আমি যে কোনো একটা রাখতে পারি, এগুলো আমাদের এখন আর দেখার বিষয় না, নেক্সটে চলে যাচ্ছে, এগুলো আমরা অনেকবার দেখছি। এরপরে অ্যাডসেটের একটা নাম, আমরা কোনো নাম আপাতত দিচ্ছি না, আপনারা যে কোনো একটা নাম দিয়ে নেবেন। আমি এটাকে আর একটু কমায় নেই, হ্যাঁ বেশি বড় হয়ে গেছে। ওকে, এরপরে দেখেন, এই যে দেখেন এখানে একটা ব্যাপার স্যাপার আছে, কনভার্সন, কনভার্সন লোকেশন। কনভার্সন লোকেশন মানে কি? আপনার এই বিজ্ঞাপনে কেউ যখন ক্লিক করবে সে কোথায় যাবে? সিম্পল, ওয়েবসাইটে যাবে, ইনস্ট্যান্ট ফর্মে যাবে, মেসেঞ্জারে যাবে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আপনি এগুলোতেও মানুষকে পাঠাইতে পারেন। তবে এক্ষেত্রে বেস্ট হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। ওকে, ইনস্ট্যান্ট ফর্ম মানে কি? একটা ফর্ম ফেসবুকের ভেতরেই রেডি থাকবে, কাস্টমার জাস্ট ফর্মটা টাইপ করে সাবমিট করলে ফেসবুকের ভেতরেই তার ডাটাটা আপনার কাছে চলে আসবে। ওকে, ফেসবুক পেজ, কোন পেজ থেকে আপনি লিড দিতে চান? যেমন কথার কথা আমি আইটি বাড়ি থেকে দিব। সো আমি আইটি বাড়ির পেজটাকে এখান থেকে সিলেক্ট করলাম যে এই পেজ থেকে আমার বিজ্ঞাপনটা রান করবে, ফাইন। এরপরে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড মেটাস লিড অ্যান্ড টার্মস পলিসি। হ্যাঁ, আমি আগে একটা লিড ক্যাম্পেইন চালাইছি, দ্যাটস ওয়াই এখানে বলতেছে যে তুমি অ্যাকসেপ্ট করছো। প্রথমবার যখন আপনি ক্যাম্পেইন চালাবেন তখন ও বলবে যে এখানে কিছু টার্মস আছে, তুমি অ্যাকসেপ্ট করো, এখানে ক্লিক করে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এরপরে দেখেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড, কারণ আমরা ম্যাক্সিমাম মানে লিড চাই এখান থেকে। কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা কিছু দিব না। এরপরে ক্যাটালগ, ক্যাটালগ আমরা দিচ্ছি না, ক্যাটালগ আমরা পরে শিখবো। এরপরে নিচের দিকে যাই, অডিয়েন্স, অডিয়েন্সে কীভাবে কী দিতে হয় সব তো আপনারা জানেন তাই না? এখানে কান্ট্রি বাংলাদেশ দেয়া আছে। ওকে, এরপরে নিচের দিকে যাই, প্লেসমেন্ট হচ্ছে, প্লেসমেন্ট আমরা এডিট করছি না, নেক্সটে চলে যাচ্ছি। এবার দেখেন এটা হচ্ছে অ্যাড তাই না? 3 নম্বর ধাপ, এখানেই মূলত আসল গেম। অ্যাড সেট আপ, এখানে দেখেন অ্যাড সেট আপের জায়গায় ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, কারণ লিড কালেকশনের ক্ষেত্রেও তো আমরা কোনো একটা ছবি দিব বা কোনো একটা ভিডিও দিব, কিছু একটা লিখবো, ওইটা দেখে মানুষ লিডটা দিতে ইন্টারেস্ট ফিল করবে, সে যখন আমার অ্যাডে ক্লিক করবে তখন তার কাছে একটা ফর্ম আসবে তাই না? ওকে, সো যা কিছু আগে যেমন ছিল সেটা হচ্ছে এরকম। সো আমি এখানে আর তেমন কোনো এখানে টাইম স্পেন্ড করছি না। এই যে দেখেন এইখানে ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্মের জায়গায় কয়েকটা ফর্মের নাম শো করতেছে, ওয়েব ডিজাইন ইবুক, কমপ্লিট লার্নিং ইবুক, কমপ্লিট ইবুক, এগুলো আমি আগে বানাইছিলাম এই জন্য সেগুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আপনি যদি প্রথমবার হন বা নতুন কোনো ফর্ম ক্রিয়েট করতে চান, এইখানে দেখেন ক্রিয়েট ফর্ম নামে অপশন আছে, আপনি চাইলে
এখানে এই ক্রিয়েট ফর্মে ক্লিক করে নতুন একটা ফর্ম তৈরি করতে পারেন, অথবা সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে ফর্মের জন্য ফেসবুকের এই যে অল টুলসের আন্ডারে আপনি দেখবেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে কোথাও একটা, এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্মস দেখছেন, এটাকে আমি রাইট ক্লিক করে অন্য একটা ট্যাবে ওপেন করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ও আচ্ছা, আমার এখানে এটা তো আমি আরেকজনের অ্যাকাউন্ট ইউজ করতেছি, এই জন্য এখানে এরকম হচ্ছে। তো লেটস আমি এখানে এটা ইউজ করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, তো এখান থেকে এই পেজটাকে একটু রিফ্রেশ করি। আমরা ওই ইনস্ট্যান্ট ফর্মে না যেয়ে যদি এখান থেকে ক্রিয়েট ফর্মে যাই, কি হয় কোথায় যায় আমি একটু দেখে নিই। আমি পেজটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। ফেসবুক প্রতিনিয়ত তাদের অপশনগুলো কিছু কিছু চেঞ্জ করে, মডিফিকেশন করে, এটা খুবই স্বাভাবিক। এটার সাথে খাপ খাইয়ে আপনাকে কাজ করতে হবে। তো আমি নিচের দিকে যাই, এই যে এখানে ক্রিয়েট ফর্ম যে অপশনটা আছে এইখানে আমি একটা ক্লিক করি, নতুন একটা ফর্ম বানাই। দেখেন এখান থেকেই ডিরেক্টলি আপনি একটা নতুন ফর্ম ক্রিয়েট করতে পারতেছেন। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট করতে পারতেছি, কথা ভালো, নো প্রবলেম। বাট কোশ্চেন ইজ, আমি এখান থেকে ক্রিয়েট তো করব, বাট আমাকে অল ফর্ম থেকে আমাকে তো ম্যানেজ করা লাগবে সব কিছু। এখানে ফেসবুকের কিছু একটা ইস্যু হয়েছে ভাই, এখানে ফর্মগুলো আসার কথা, কারণ এখানে দেখেন ফর্মের নামটা দেখাচ্ছে। আচ্ছা, যদি এটাতে প্রবলেম হয় তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা বাদ দিই, আমরা অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করি। এই যে দেখেন এখানে আরও কিছু অ্যাকাউন্ট আছে, এখানে আমি দেখাচ্ছি আর বাকি অ্যাকাউন্টগুলো কোথায়। ধরেন এই যে এইটা থেকে আমি একটা লিড ফর্মের ক্যাম্পেইন চালাবো, এটা আমার আরেকটা অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করলাম, এখান থেকে আমি চলে যাচ্ছি ইনস্ট্যান্ট ফর্মে। দেখেন এখানে আগের কিছু ফর্ম তৈরি করা আছে, এখানে আবার আসতেছে। এর আগে যেই বিজনেস ম্যানেজারটা আমরা দেখছি, ওই বিজনেস ম্যানেজারে আপনার কি বলে যে ফর্মটা আসার কথা ছিল, বাট কোনো কারণে ফেসবুকের প্রবলেম হচ্ছে, লোড হচ্ছে না। ফেসবুকে এরকম প্রবলেম মাঝে মাঝে হবে। আপনারা কি দেখছিলেন একটু আগে, বলতেছিল যে দেয়ার ইজ এ প্রবলেম, এরকম কিছু। তো পরবর্তীতে আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকলাম জাস্ট আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য। তো আমরা কোথায় আসছি বলেন তো? আমরা অল টুলস থেকে বা ক্যাম্পেইন থেকে এই যে ইনস্ট্যান্ট ফর্ম, ঠিক আছে। আমরা এখন কোথায় আছি? ইনস্ট্যান্ট ফর্মে। আমরা এখান থেকে একটা ফর্ম ক্রিয়েট করব। তো এই যে দেখেন আগে একটা ফর্ম আমার বানানো ছিল, সেইটা এখানে আছে। আমি যদি নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে চাই, আমি এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করব। বলতেছে নিউ ফর্ম অর ডুপ্লিকেট ফ্রম অ্যান এক্সিস্টিং ফর্ম, নতুন একটা ফর্ম আমরা বানাই। নেক্সটে চলে যাই। এইবার দেখেন আপনি বাম দিকে ফর্মের বিভিন্ন তথ্য পাবেন এবং ডান দিকে ফর্মটা পাবলিকের কাছে দেখতে কেমন লাগবে সেইটা। বাই দ্য ওয়ে, সবাইকে বলে নিচ্ছি, আপনারা কি কখনো ফেসবুকে এরকম লিড ক্যাম্পেইনের অ্যাড দেখছেন? জি, অনেক সময় আপনারা দেখছেন অ্যাডের ভিতরে ক্লিক করলে একটা ফর্ম চলে আসছে, তাই না? এটা হচ্ছে সেই অ্যাড, ঠিক আছে। যারা এখনো রিলেট করতে পারতেছেন না তারা একটু বোঝার মানে ওটা কল্পনা করার ট্রাই করেন। ওকে, তো ফর্মের আমাদের একটা নাম দিতে হবে। সো আমি ফর্মের একটা নাম দিচ্ছি, লেটস সে ফর এক্সাম্পল টেস্ট ফর্ম 01। ওকে, এখানে ফর্মের টাইপ মোর ভলিউম হায়ার ইন্টেন্ট, মোর ভলিউম দিয়ে আছে, এটাই থাক যেটা যেভাবে আছে। শেয়ারিং সেটিংস রেস্ট্রিক্টেড, ওকে। এরপরে দেখেন ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি অপটিমাইজড ম্যানুয়াল, আমি এখানে ম্যানুয়াল দিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে যাই, দেখেন ও কিছু অপশন বলতেছে। দেখেন এই যে আমার ডান দিকে ফর্মটা, এই ফর্মটার ভিতরে ও কিছু পারমিশন চাচ্ছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা যাবে, ইন্ট্রো স্ক্রিপ্ট করা যাবে। তো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। ইন্ট্রো স্ক্রিপ্ট করা মানে কি?
ইন্ট্রো স্ক্রিপ্ট করা মানে হচ্ছে এই যে ডান দিকে ফর্মটা এখনো ফাঁকা না, এইখানে যে আমরা বিভিন্ন ইন্ট্রো দিতে পারি, যে হেডলাইন টেক্সট লেখা আছে না, এইখানে আমরা বিভিন্ন তথ্য লিখব যে আপনার সোলার প্যানেল সম্পর্কে আমাদেরকে ডিটেলস প্রোভাইড করুন। ঠিক আছে, এগুলো স্কিপ করা যেতে পারে। তো যেটা যেভাবে আছে সেভাবে থাক। আপনারা অনেকেই বুঝতেছেন না, সেটা আমি বুঝতে পারছি, ফর্মটা বানানোর আগে পর্যন্ত বোঝা কঠিন। এইবার দেখেন, এই যে দেখেন এখানে কি আছে, গ্রেটিং, এখানে লেখা আছে হেডলাইন, এখানে লেখা আছে ডেসক্রিপশন। হেডলাইন এবার আমি লিখি যে আপনার সোলার, অথবা এইভাবে দেই সোলার প্যানেল লিড কালেকশন। ঠিক আছে, আমরা এটার নাম দিলাম এটা। এরপর আমরা একটা ডেসক্রিপশন দেই, আপনার সোলার প্যানেল সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। বুঝতে পারছেন? ডান দিকে দেখতেছেন যে কিভাবে দেখাবে। এইটা হচ্ছে আপনার পেজের নাম, যে পেজ থেকে অ্যাড চালাবেন। এইটা হচ্ছে আপনার আপনার মানে কেউ যখন ফর্মটা ফিল আপ করতে যাবে তাকে প্রথমে এরকম কিছু একটা দেখাবে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে নিচের দিকে গেলাম, আপনি চাইলে রিমুভ গ্রিটিংয়ে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যখন পাবলিক এইটা দেখে কন্টিনিউতে ক্লিক করবে তখন এই যাবে নেক্সটে যাই। নেক্সট ধাপে গিয়ে এই যে দেখেন পাবলিকের কাছে এরকম প্রশ্ন আসবে যে পাবলিকের ইমেল চাইবে, ফার্স্ট নেম চাইবে। দেখেন এই যে বাম দিকে অপশন রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, দেখছেন? এইখানে আপনি লিখে দিতে পারেন সঠিকভাবে আপনারা বুঝতেছেন? সঠিকভাবে আপনার তথ্যগুলো প্রোভাইড করুন। এবার এখানে দেখেন, আপনি এবার নিচে যে ইমেল, ফার্স্ট নেম, আপনি চাইলে ফার্স্ট নেমটাকে টেনে উপরে তুলে দিতে পারেন, তাহলে দেখেন ডান দিকে ফার্স্ট নেমটা উপরে চলে গেল। আপনি চাইলে ফার্স্ট নেমটাকে ডিলিট করতে পারেন। ইমেলটা রাখতে হবে। আমি এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন অনেক তথ্য কাস্টমারের কাছ থেকে চাইতে পারেন, যেমন ইমেল, ফোন নাম্বার। যেমন ধরেন কাস্টমারের ফোন নাম্বারটা চান, ফোন নাম্বারটা দেন, এই যে দেখেন ফোন নাম্বারের অপশন চলে আসছে। এরপরে ক্যাটাগরিতে দেন, এরপরে ইউজার ইনফরমেশন, ফুল নেম, ফুল নেম যদি দেন ফুল নেমটা অটোমেটিক চলে আসছে। ফুল নেমটাকে টেনে আমি উপরে নিয়ে যাই, তারপরে ফোন নাম্বারটাকে উপরে নিয়ে যাই, এরপরে ইমেলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই, ইমেল দরকার নাই। এবার দেখেন কি দেখাচ্ছে, কাস্টমারের কাছে কি কি জিজ্ঞেস করবে, কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার। আচ্ছা দেখেন এইখানে অ্যাড ক্যাটাগরিতে খুব অল্প কিছু ইনফরমেশন আছে, নাম, সিটি, ফোন নাম্বার, ফুল নেম, ডেমোগ্রাফিক, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল। যেমন আমি যদি জব টাইটেলটা এখানে দিই তাহলে খুব অল্প কিছু ইনফরমেশন এখানে আছে, তাই না? কিন্তু আমি কাস্টম ম্যানুয়াল কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য কিন্তু কোনো অপশন এখানে নাই। যেমন আপনি দেখেন সব ফেসবুক যেগুলো দিছে শুধু সেগুলা, এর বাইরে কোনো কিছু দেওয়ার এখানে অপশন নাই, দেখছেন? তো এগুলো হচ্ছে ফেসবুকের যেগুলো দেয়া আছে, এইগুলার মানে হচ্ছে ফেসবুকের কাছেই তো কাস্টমারের ফুল নেম আছে, আছে না? ফেসবুকের কাছেই কাস্টমারের ফোন নাম্বার আছে না? কাস্টমারের জব টাইটেলটা মেবি নাই বা থাকতেও পারে, কারণ ফেসবুকে অনেকেই তার জব টাইটেল দিয়ে রাখে। এই ডাটাগুলা কাস্টমারের কাছে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে, কাস্টমারের নতুন করে ফিল আপ করা লাগবে না, কারণ এই ডাটা অলরেডি ফেসবুকের কাছে আছে। এখন আপনি নতুন আপনার জন্য যে প্রশ্ন করতে চান সেটার জন্য নেক্সট ধাপে যাবেন। এইবার দেখেন, আমি প্রিভিয়াসে যাচ্ছি, নেক্সট না, এখানেই প্রশ্ন দেওয়ার অপশন আছে। এই যে দেখেন অ্যাড কোশ্চেন দেওয়ার অপশন আছে, দেখছেন? আপনারা গুগল ফর্ম ইউজ করছেন? ঠিক গুগল ফর্মের মতো দেখেন মাল্টিপল চয়েস প্রশ্ন, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল কোশ্চেন। আমি যদি শর্ট অ্যান্সার দেই, এইবার দেখেন নতুন প্রশ্ন দেওয়ার অপশন চলে আসছে। এবার আপনার প্রশ্ন লেখেন যে আপনি কত ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেন। দেখেন আপনি এবার যে প্রশ্ন লিখছেন সেই প্রশ্ন চলে আসছে এবং সেটার অ্যান্সার দেওয়ার ঘর চলে আসছে, ঠিক আছে? এরপর আপনি চাইলে আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারেন, মাল্টিপল চয়েসও দিতে পারেন, শর্ট অ্যান্সারও দিতে পারেন। শর্ট অ্যান্সার যদি আমরা দেই, আমি দিতে পারি যে আপনি কত টাকা দিয়ে এটি কিনেছিলেন, ওকে? এরপর আপনি চাইলে আরেকটা অ্যাড করতে পারেন, মাল্টিপল চয়েস অ্যাড করতে পারেন। মাল্টিপল চয়েস আপনি দিতে পারেন আপনি কি এই সার্ভিসে সন্তুষ্ট,
যেমন আমি এখানে অ্যান্সার লিখে দিলাম যে হ্যাঁ, তারপর অ্যান্সার লিখে দিলাম না। এবার কাস্টমার এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবে। বুঝতে পারতেছেন আপনারা? এইভাবে আমরা দেখেন একটা, দুইটা, তিনটা, দেখেন এই যে কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3। আপনি চাইলে কোশ্চেন 1কে টেনে নিচের দিকে নিয়ে যেতে পারবেন। সরি না, কোশ্চেন 1 উপরেই থাকবে কারণ এটা মাল্টিপল চয়েস। কোশ্চেন 2 আর 3 একই রকম কোশ্চেন, আপনি উপরে নিচে এইভাবে নিয়ে যেতে পারবেন। বোঝা যাচ্ছে? এইভাবে আপনি নতুন কোনো প্রশ্ন চাইলে ডিলিট করতে পারেন। আপনার ইচ্ছা মতো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে কাস্টমারের কাছ থেকে অ্যান্সার নিতে পারেন। এরপরে যদি আমরা নেক্সট ধাপে যাই, এইবার দেখছেন একদম ফাইনালি কাস্টমার যখন সকল তথ্য সঠিকভাবে প্রোভাইড করে দিবে, তখন আপনি আপনার প্রাইভেসি পলিসির একটা লিঙ্ক এখানে দিয়ে দিবেন। প্রাইভেসি পলিসি কী জিনিস? আবার আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে, যেমন আপনি যখন ব্যবসা করবেন, আপনার অবশ্যই ব্যবসার জন্য একটা প্রাইভেসি পলিসি থাকতে হবে। যেমন আমি যদি দারাজের কথা দেখি বা জমশেদ মজুমদার দেখি, ঘরের বাজার প্রাইভেসি পলিসি, বানান ভুল হইতে পারে বাট গুগল ঠিক করে নেবে। ঘরের বাজার আবার প্রাইভেসি পলিসি নাই, থাকা তো উচিত ছিল। এই যে দেখেন দারাজেরও একটা প্রাইভেসি পলিসি আছে। আপনি যদি দেখেন দারাজে, এই যে প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, এটার মানে কি? আপনি যে কাস্টমারের থেকে ডেটাটা নিচ্ছেন, এই ডেটাটা নেওয়ার পরে আপনি কি কি করবেন কাস্টমারের এই ডেটা দিয়ে, এই বিস্তারিত তথ্যগুলো এখানে লেখা থাকতে হবে। এইটা হচ্ছে আইনের কথা, ঠিক আছে? কারণ আপনি কাস্টমারের থেকে যে ফোন নাম্বারগুলো নিচ্ছেন, আপনি তো চাইলে সেই ফোন নাম্বার কারো কাছে বিক্রিও করে দিতে পারেন। সে ব্যক্তি কাস্টমারকে বারবার ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করতে পারে। যেমন আপনাদেরকে যখন এরকম ফোন দিয়ে বলে যে সহজ.com থেকে বলতেছি, অমুক জায়গা থেকে বলতেছি, তখন আপনাদের বিরক্ত ফিল হয় না? যেমন আপনি যদি সহজ.com-এ কখনো কোনো কিছু অর্ডার করে থাকেন, দেখবেন আপনাকে সহজ না, আপনার কি বলে ওই যে কি জানি আছে, ভুলে গেছি আমি, আপনাকে ফোন দিতে 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 পাগল করে ফেলবে। চাল ডালও প্রচুর ফোন দেয় পাবলিককে, তাই না? আচ্ছা, কিন্তু আপনি কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবেন? চাইলেও আইনত কোনো অ্যাকশন নিতে পারবেন না, কারণ আপনি যখন তাদের কাছ থেকে অর্ডার প্লেস করছেন, আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক চিহ্ন দিয়েছেন যে আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত, এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে এটা লেখা ছিল আপনি যখন অর্ডার প্লেস করবেন তখন সে চাইলে আপনার ফোন নাম্বারকে মার্কেটিংয়ের কাজে ইউজ করতে পারবে, আপনাকে বারবার ফোন দিতে পারবে। আপনি হয়তো সেটা না পরেই টিক দিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? কিন্তু এটা যদি না দেয়া থাকতো তাহলে কিন্তু অনেকেই আছে, অনেক শিয়ান ব্যক্তি আছে না, চাইলে চালডালের বিরুদ্ধে মামলা করে দিবে, বলবে তার জন্য আমার অনেক মানসিক সমস্যা হইতেছে, আমি অনেক ঝামেলায় আছি, দিছে 5 লাখ টাকা জরিমানার একটা মামলা করে, হইতেই পারে। বুঝতে পারছেন? তো এই যে প্রাইভেসি পলিসি, এটা দেওয়া অত্যন্ত জরুরি, কারণ ফেসবুকে আপনি পাবলিকের কাছ থেকে ডাটা কালেক্ট করবেন। সো আপনার একটা প্রাইভেসি পলিসি ফেসবুককে দিতে হবে। সো কথার কথা এইটাই আমার প্রাইভেসি পলিসি। সেই প্রাইভেসি পলিসির লিঙ্ক দিতে হবে। ফেসবুক এই লিঙ্কটা পাবলিককে দেখাবে, কারণ এই যে দেখেন এই যে ভিজিট বিন লুৎফর প্রপার্টিজ প্রাইভেসি পলিসি, এটা আমার পেজের নাম। এখানে ক্লিক করলে আপনার ডিরেক্টলি ওই লিঙ্কটাতে নিয়ে যাবে। ওকে, লিঙ্কের টেক্সট আপনি চাইলে এই লিঙ্কটার টেক্সটটাও চেঞ্জ করতে পারেন। এরপর আপনি চাইলে এখানে একটা কাস্টম নোটিশ দিতে পারেন, কাস্টম ডিসক্লেইমার দিতে পারেন যে আপনার এটা নিয়ে আমরা কি করব। যেমন আপনার এই ডাটা নিয়ে আপনাকে আমরা ফোন করব, কথার কথা বা যা ইচ্ছা তাই লিখে দিলেন। ওকে, দিতে পারেন। এরপরে আমি নেক্সটে চলে যাই। এবার হচ্ছে সব কিছু শেষ হয়ে গেলে ফাইনালি কাস্টমারকে থ্যাংক ইউ দিয়ে দেবেন। এখানে লিখে দিতে পারেন যে আপনাকে ধন্যবাদ, আপনার ডাটা আমরা পেয়েছি, আপনার ডাটাগুলো অ্যানালাইসিস করে প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা হবে। বুঝতে পারছেন? এবং ফাইনালি দেখেন আপনি চাইলে নিচে একটা সর্বোচ্চ একটা অ্যাকশন অ্যাড করতে পারবেন, যে কেউ যখন ফর্মটা সাবমিট করে দেবে, ফর্মটা সাবমিট করার পর আপনি চাইলে তাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেখাতে পারেন, যে যেমন কথার কথা www.google.com, এই লিঙ্কটা যদি এখানে দিয়ে দেন তাহলে কি হবে, সে যখন ওয়েবসাইটটা সাবমিট করবে তখন অটোমেটিক্যালি সাবমিট করার পর এই লিঙ্কটাতে সে চলে যাবে। অথবা আপনি চাইলে কল বিজনেস, ভিউ ফাইল, এরকম বিভিন্ন অপশন এখানে দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে গো টু ওয়েবসাইট দিয়ে একটা লিঙ্ক দিয়ে রাখবেন, এটাই দিয়ে রাখা যেতে পারে। তো ফাইনালি আমরা এটাকে ক্রিয়েট ফর্মে যখন ক্লিক করব তখন এই ফর্মটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি ফর্মটা ক্রিয়েট করছি না, কারণ ফেসবুকে অযথা ফর্ম ক্রিয়েট করাটা ঠিক হবে না। এই যে দেখেন আগে একটা ফর্ম আমার ক্রিয়েট করা ছিল, সেই ফর্মটাই হচ্ছে এটা। আমি যদি এটা ওপেন করি আপনি দেখবেন এইখানে ওই ফর্মের বিভিন্ন ডিটেলস আপনি দেখতে পাবেন। আমি ওপেন করছি।
আজকে কি আপনাদের ইন্টারনেট স্লো? এরকম তো হওয়ার কথা না, যে দেখেন লোড হচ্ছে না, তো মুশকিল ব্যাপার। ফেসবুক আজকে কেমন করতেছে কেন? হ্যাঁ, তার ফোন নাম্বার আছে, সে চাইলে এডিট করেও দিতে পারবে। হ্যাঁ থাকবে, সে চাইলে নিজেও ফিল আপ করতে পারবে অথবা অটো ফিল আপও হয়ে থাকবে, সে এডিটও করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এটা কোনো কারণে লোড হচ্ছে না, কি করব ভাই? আজকে ফেসবুক এমন শুরু করছে কেন? একটু আগে ওইটা কাজ হইলো না, এখন এইটা হইতেছে না। আচ্ছা যাই হোক, আমরা একটা কাজ করি। ফর্ম তো আমরা ক্রিয়েট কিভাবে করব সেটা তো আমরা কিছুটা দেখলাম, তাই না? এবার এই ফর্ম দিয়ে কিভাবে বিজ্ঞাপন দিব চলেন আমরা সেটা দেখি। আমরা এই যে এখানে আছি, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, লিড ক্যাম্পেইনে চলে যাব। অলরেডি আমরা এগুলো সব দেখছি না? কন্টিনিউতে যাব। সো আমরা শুরুর দিকে আর তেমন কিছু দেখতেছি না, আমরা সরাসরি 3 নাম্বার ধাপে চলে যাচ্ছি। 3 নাম্বার ধাপে আমাদের লিড ক্যাম্পেইন। নিচের দিকে যাই, এখানে আপনার পেজটাকে সিলেক্ট করবেন, নিচের দিকে যাবেন। ওকে, দেখেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও অ্যাড। ওকে, এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার অপশন আছে, অর্থাৎ ডেস্টিনেশন। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্ক আমি আপাতত দিচ্ছি না, আমি এখানে দেখি এই যে ইনস্ট্যান্ট ফর্ম, দেখেন এখানে বেশ কয়েকটা ফর্ম আছে। ও আমরা তো এই জায়গায় আবার অন্য পেজ, একটু আগে আমি দেখাইছি এক পেজে, এটা আবার আরেক পেজ। এই যে আমরা এই পেজে কাজ করছি না, যে কালো রঙের পেজটা একটু আগে, এই যে দেখেন। এবার আমি যাই, এখানে দেখেন অনেকগুলা, মানে আমরা যে ফর্মটা ক্রিয়েট করছি, এই যে ফর্ম 1, এটা কিন্তু আমরা ক্রিয়েট করি নাই, এটা কিন্তু আগে ক্রিয়েট করা ছিল, তাই না? এই যে ফর্ম 1 অটোমেটিক চলে আসছে। এখানে কি, এই যে ফর্ম 1 নামে একটা ফর্ম আছে না? আমরা যদি আরেকটা ফর্ম করতাম তাহলে এই যে এখানে সার্চে ক্লিক করলে আমরা ওই ফর্মগুলো দেখতে পেতাম। ঠিক আছে। সো ফর্ম 1 যেহেতু একটা ফর্মই আছে, অটোমেটিক ফর্মটা চলে আসছে। আপনারা ডান দিকে দেখেন, এই যে ফর্মটা দেখতে কেমন দেখাবে, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এবার একটা জিনিস নোটিস করেন, আমরা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব। যেমন আমাদের ধরেন কথার কথায় যে এইটাই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, কথার কথা এখানে আমরা দিলাম। এরপরে এখানে নিচের দিকে যাই, আমাদের নিচের দিকে যাই, এই যে দেখেন অ্যাড ক্রিয়েটিভ। আমরা যেভাবে অ্যাড দিই ঠিক একই রকম ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড দিতে পারবো। যেমন কথার কথা আমি ইমেজ অ্যাড দিতে চাচ্ছি, ইমেজ অ্যাডে ক্লিক করলাম। এইখানে আমি চাইলে আপলোডে ক্লিক করে আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি আপলোড করে দিতে পারি, বা কথার কথা ধরেন এই যে এইটা একটা অ্যাড, আমি এটাকে আমি পিক করে দিলাম, একটা ছবি দিলাম। এখানে একটা লেখা দিতে হবে, তাই না? যেমন এখানে দিলাম যে সোলার প্যানেল সম্পর্কে বিস্তারিত জানিয়ে হেল্প করুন, কথার কথা। আপনি এখানে যা ইচ্ছা তাই লিখবেন। এখানে একটা এখানে একটা হেডলাইন দিয়ে দিলাম, এখানে একটা ডেসক্রিপশন, এখানে কল টু অ্যাকশন বাটন। দেখেন লিড কালেকশনের ক্ষেত্রে লার্ন মোর, গেট কোড, আপনার সব থেকে বেস্ট কল টু অ্যাকশন হচ্ছে গেট কোড অথবা গেট অফার অথবা লার্ন মোর। সো কথার কথা আমি এখানে লার্ন মোর দিলাম, এখানে নেক্সটে ক্লিক করলাম। মিউজিকটা বাদ দিয়ে দিচ্ছি, এগুলো সব আপনারা দেখছেন, যে মিউজিক টিউজিক অতীতে অনেকবার দেখানো হয়েছে, যে মিউজিক অ্যাড করে দেয় ওরা, ছবি দিলে বিভিন্ন রকমের অপশন অ্যাড করে। এই যে দেখেন আমি এখানে এটাকে ওপেন করতেছি অ্যাডভান্স প্রিভিউতে। এইবার দেখেন আপনার বিজ্ঞাপনটা কেমন দেখাবে, এইটা হচ্ছে আপনার বিজ্ঞাপন। ঠিক আছে। এখন কি হবে বলেন তো? লার্ন মোরে ক্লিক করলে, এখানে ক্লিক করলে হবে না, বাট আমি যদি লার্ন মোরে ক্লিক করে, কাস্টমার যখন লার্ন মোরে ক্লিক করবে তখন কি হবে? ওই ফর্মটা চলে আসবে। ওই ফর্মটা যখন সে সাবমিট করবে তখন কিন্তু এই ফর্মের ডাটাটা আপনার কাছে আসবে। এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, এইবার একটা জিনিস নোটিস করেন, আমি যে ফর্মটা বানাইছি এই ফর্মের ডাটাটা যে আমার কাছে আসবে, ফাইন। দ্য কোশ্চেন ইজ, ডাটা আমি কোথায় পাবো? ঠিক আছে, এটার সব থেকে ইজি ওয়ে হচ্ছে, কয়েকটা ভাবে পাওয়া যায়। গুগল শিটের সাথে কানেক্ট করে গুগল শিটেও পাওয়া যায়, তবে মোস্ট ইজি ওয়ে হচ্ছে আপনি এই যে এখানে যাবেন, এই যে কি বলে ইনস্ট্যান্ট ফর্মে যাবেন। এই যে এখান থেকে অল টুলস থেকে আমরা একটু আগে যে ইনস্ট্যান্ট ফর্মে গেছি, ঠিক একইভাবে ইনস্ট্যান্ট ফর্মে যাবেন। এখানে আপনি আপনার ফর্ম দেখতে পাবেন। এই যে দেখেন লিড লেখা থাকবে, এখানে লিড কাউন্ট, কয়টা লিড আসছে সেটা এখানে লেখা থাকবে। আপনি ডাউনলোডে ক্লিক করলে একটা সিএসভি ফাইল ডাউনলোড হবে। দেখেন এখানে, আচ্ছা একটা ডেট রেঞ্জ, আপনি একটা নির্দিষ্ট ডেট রেঞ্জের জন্য ডাউনলোড করতে পারবেন। এবং ফাইনালি যখন আপনি ডাউনলোডে ক্লিক করবেন, যদিও এখানে কোনো ডাটা নাই, আপনি সিএসভি ফরম্যাটে যদি ক্লিক করেন
তাহলে ওই সিএসভি ফরম্যাটটা ডাউনলোড হবে। যদি এটা টোটালি ফাঁকা, এই সিএসভি ফাইলের ভেতরে আপনি আপনার যত ডাটা আছে সেই ডাটাগুলো এখান থেকে দেখতে পাবেন। বুঝতে পারছেন? যেমন আমি যদি আপনাদেরকে আরেকটা ফর্ম দেখাই, যেই ফর্মে ডাটা আসছিল, যেমন আমি আরেকটা পেজ থেকে কিছু ক্যাম্পেইন করা হয়েছিল, যেমন লেটস এই যে এটা থেকে মেবি কিছু ক্যাম্পেইন করা হয়েছে। এই যে দেখেন এখানে 26টা লিড কাউন্ট আছে, এখানে আবার অনেকগুলা। তো ধরুন আমি এটা নিতে চাই, ডাউনলোডে ক্লিক করছি, দেখেন এখানে আবার ডেট রেঞ্জ। ডেট রেঞ্জ কেন ভাই বলেন তো? ডেট রেঞ্জ মানে হচ্ছে কত তারিখ থেকে কত তারিখের ডাটা। ঠিক আছে, আপনি চাইলে এখানে দিতে পারেন। আমি এখানে ডেট রেঞ্জ কি দিলাম? ম্যাক্সিমাম, মানে যত ডাটা আমরা, যত ম্যাক্সিমাম ডাটা আছে সব ডাউনলোড হবে। আমি ডাউনলোডে ক্লিক করছি, তাহলে দেখেন এই যে সিএসভি ফাইলটা আমি ডাউনলোড করি। এই যে ফাইল ডাউনলোড হয়েছে, আমি ওপেন করছি। এই যে দেখেন বিভিন্ন কাস্টমারকে আমরা যে প্রশ্নগুলো করছিলাম সেই কাস্টমারের প্রশ্ন, যেমন আমি যদি এটা ওপেন করি, দেখেন এই যে অ্যাডের নাম, এটা ছিল অ্যাডের নাম। তারপরে ছিল এই যে জমিল, আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলাম কাস্টমারকে। এই যে দেখেন এটা আমি বড় করি তাহলে বুঝতে পারবেন, যে জমির লোকেশন অমুক জায়গায়, এই যে এত, আপনি এই লোকেশনে আগ্রহী কিনা? কাস্টমার বলছিল হ্যাঁ লোকেশন ঠিকই আছে। এরপর আমরা ডান দিকে যাই, তারপরে এখানে কাস্টমারের কাছে আমরা জিজ্ঞেস করছিলাম কিছু জানতে চান বা কোনো মতামত আছে কিনা। তারপরে জিজ্ঞেস করছিলাম জমি ক্রয়ের জন্য আপনার সম্ভাব্য বাজেট কত। বুঝতে পারছেন? এইভাবে আমরা কাস্টমারকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, কাস্টমার সেগুলো অ্যান্সার দিছে, এবং পরবর্তীতে কাস্টমারের ফোন নাম্বার আমরা নিছি। এই যে দেখেন কাস্টমারের ফোন নাম্বার দেওয়া আছে এখানে, এগুলো দেখে আমরা কাস্টমারকে ফোন দিছি। তারপরে কাস্টমারের জব টাইটেল, ব্যাংকার, সিনিয়র অফিসার, প্রিন্সিপাল অফিসার, ডিরেক্টর, এরকম বিভিন্ন ভালো ভালো লেভেলের কাস্টমাররা এগুলোর জন্য নক করে, এবং সেখান থেকে আপনি তাদেরকে ফোন করলে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত লিড কালেকশন অ্যাড। যদিও এটা আপনাদের খুব একটা ইউজ করা হবে না জেনারেলি, যদি না আপনারা স্পেশাল কোনো কোম্পানিতে জব করেন, যেমন আপনি কোনো রিয়েল এস্টেট কোম্পানিতে বা ডাটা কালেকশন করে এমন কোনো কোম্পানিতে আছেন, সেই ক্ষেত্রেই কেবল আপনাদের এটা কাজে লাগবে। ইন জেনারেলি 90% টাইম আপনাদের লিড কালেকশন অ্যাড তেমন কোনো কাজে আসবে না। ওকে, আচ্ছা, এটা এখানে তেমন কোনো কাজে লাগতেছে না। এটা কেন দিছে আমি শিওর না, এটা আগে মেবি ছিল না, কিন্তু এখন এটা কেন দিল আল্লাহ পাক জানে ভালো, এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আমরা লিড কালেকশন অ্যাড দেখলাম, আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, মানে মূলত আমাদের পুরো কোর্সের এই একটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাটালগ অ্যাড। ঠিক আছে, ক্যাটালগ অ্যাড। তবে ক্যাটালগ অ্যাড আমরা এখন দেখতে পারবো না যতক্ষণ আপনারা পিক্সেল সেটআপটা না দেখবেন, কারণ পিক্সেল সেটআপ না করে ক্যাটালগ অ্যাড দেখে আসলে তেমন কোনো লাভ নেই সত্যি কথা বলতে। তবে ক্যাটালগ অ্যাড কি সেটার একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিই, আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সেটা দেখব। অনেক সময় আপনি এটা কি নোটিস করছেন যে দারাজে গিয়ে আপনি একটা মাউস দেখছেন কথার কথা, এরপর আপনি দারাজ থেকে চলে আসছেন, ফেসবুকে ঢোকার পরে ঠিক ওই মাউসটার অ্যাডই দারাজ আপনাকে দেখাচ্ছেন। খেয়াল করছেন না এটা? এই জিনিসটা হচ্ছে দেখেন, দারাজ কি আপনার জন্য স্পেশালি একটা মাউসের অ্যাড আলাদা করে দিতে পারবে? লক্ষ লক্ষ কাস্টমার আছে দারাজের, এরকম করলে লক্ষ লক্ষ অ্যাড দেওয়া কি সম্ভব? সম্ভব না। তাহলে এটা কিভাবে হয়? এইটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। এটা হচ্ছে একটা অটোমেটিক সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে daraz.com কি করছে, ওর ওয়েবসাইটে যত লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, তাই না? দারাজে ধরেন হাজার হাজার প্রোডাক্ট আছে, লাখ লাখ আপাতত বাদ দেই, কয়েক হাজার প্রোডাক্ট আছে। দারাজ তার সমস্ত প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডেসক্রিপশন, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং একটা ডাটা কপি করে ফেসবুকের কাছে দিয়ে রাখছে। বুঝতে পারছেন? এখন যখনই কোনো ব্যক্তি দারাজে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট দেখে, দারাজ ওই ডাটাটা ফেসবুকে দিয়ে রাখছে না, এবং ফেসবুকে একটা ক্যাটালগ অ্যাড রান করে রাখছে সারা বছর দারাজ। ওই ক্যাটালগ অ্যাডের কাজ হচ্ছে ফেসবুক যখনই দেখে যে অমুক ব্যক্তি অমুক প্রোডাক্টটা দারাজে গিয়ে দেখছে, ওই প্রোডাক্টের ডাটা ফেসবুকের কাছে অলরেডি আছে না, কারণ দারাজ তো সব প্রোডাক্টের ডাটা ফেসবুকে দিয়ে রাখছে। তখন ফেসবুক ওই সেম প্রোডাক্টের ছবি, সেম প্রোডাক্টের টাইটেল দিয়ে তাকে একটা অ্যাড বানিয়ে তাকে দেখায়। বুঝতে পারছেন আমার কথা? এটা কিন্তু অটোমেটিক। ফেসবুকে যদি আমি কোনো প্রোডাক্টের ছবি আপলোড না করি, ফেসবুক অ্যাড দেখানোর জন্য ছবি পাবে? তার মানে দারাজ এই প্রোডাক্টের ছবি আগে থেকেই ফেসবুকে দিয়ে রাখছে। এখন কোশ্চেন হচ্ছে, ভাই দারাজে বাস্তবে প্রোডাক্ট আছে কয়েক লক্ষ, কয়েক লাখ প্রোডাক্টের ছবি ফেসবুকে দিয়ে রাখা কি চারটিখানি কথা? আবার দারাজে প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট আপলোড হয়,
প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয়, প্রোডাক্টের ডেসক্রিপশন চেঞ্জ হয়, এগুলো কি করে? এত কিছু আপডেট করা কি সম্ভব? এইটার জন্য কিছু অটোমেটিক টুলস আছে। দারাজও এরকম কিছু অটোমেটিক টুলস ব্যবহার করে, যে অটোমেটিক টুলসগুলোর কাজ হচ্ছে প্রতি 1 ঘন্টা পর পর বা প্রতি 30 মিনিট পর পর বা প্রতি 2 ঘন্টা পর পর সে দারাজের কয়েক লাখ প্রোডাক্টের ডাটা, ফেসবুকে যে ডাটা আছে সেই দুইটা সিঙ্ক্রোনাইজ করে যে ঠিক আছে কিনা। কোনো ডাটা যদি দারাজে নতুন আসে সেই ডাটাটা ফেসবুকে কপি করে পাঠিয়ে দেয়, আবার কোনো ডাটা যদি চেঞ্জ হয় তাহলে সেই ডাটাটা দারাজ থেকে চেঞ্জ করে ফেসবুকেও চেঞ্জ করে দেয়। কথা বুঝতে পারতেছেন? এই সেম সিস্টেমটা আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে দেখতেছি, তাই না? ওয়ার্ডপ্রেসেও এরকম একটা প্লাগইন আছে CTX ফিড বলে, সেই প্লাগইনও এই সেম কাজটা করে। আমরা দেখব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কিভাবে এই প্লাগইন সেটআপ করতে হয়, কিভাবে আমাদের ওয়েবসাইটের ফুল ডাটা ফেসবুকের কাছে সেন্ড করে দিতে হয়, এবং ফেসবুকের কাছে সেন্ড করার পর ক্যাটালগ অ্যাড ক্রিয়েট করলে ফেসবুক অটোমেটিক্যালি যে যেই প্রোডাক্ট ভিজিট করছে সেই প্রোডাক্টের ছবি তাকে দেখিয়ে অ্যাড দেখায়। বুঝতে পারছেন? এটা খুবই চমৎকার একটা সিস্টেম। আপনার ওয়েবসাইট ছোট হলে এটা দিয়ে খুব একটা কাজ হবে না, বাট আপনার ওয়েবসাইট যদি বড় দারাজের মতো হয়, অনেক প্রোডাক্ট আছে, বিভিন্ন মানুষ ভিজিট করে, ইন দ্যাট কেস আপনি ক্যাটালগ অ্যাড রান করলে এখান থেকে ভালো বেনিফিট পাবেন। যেমন আপনি নোটিস করবেন, আমি রিসেন্টলি কিছু টর্চ লাইট দেখছি দারাজে, তো এরপরে দেখে দারাজে গেলেই ওই সকল বিভিন্ন টর্চ লাইটের, মানে ফেসবুকে গেলেই দারাজ থেকে ওইরকম টর্চ লাইটের অ্যাড আসা শুরু হয়। এবং আপনারা আই হোপ যে সবাই এই ধরনের দেখছেন। এইটাই হচ্ছে সেই ক্যাটালগ অ্যাড। প্রথমে ফেসবুকে আপনাকে ক্যাটালগ বানাইতে হবে, সেই ক্যাটালগে আপনার ওয়েবসাইটের ফুল ডাটা দিতে হবে, এরপরে সেই ক্যাটালগ ব্যবহার করে একটা অ্যাড ফেসবুকে চালায় রাখতে হবে। এইবার সারা বছর একটা চলবে, ধরেন আপনি প্রতিদিন $5 বাজেটে একটা চালায় দিলেন, সারা বছর অ্যাড চলতেছে, যত লোক আপনার ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট দেখতেছে, সার্চ করতেছে, সেই প্রোডাক্টের ছবি ব্যবহার করে ফেসবুকে অটোমেটিক তাকে সেই প্রোডাক্টের অ্যাডগুলো দেখাইতে থাকবে। এটা সারা বছর লুপ চলতে থাকবে। বুঝতে পারছেন? তার মানে কি, এটা কি, এই অ্যাডটা কি ফেসবুক জেনারেল পাবলিককে দেখাবে? যে আপনার প্রোডাক্ট দেখছে তাকেই তো দেখাবে। তার মানে আপনার ওয়েবসাইটে যদি বেশি লোক না ঢোকে তাহলে এই অ্যাড দিয়ে আপনার খুব একটা লাভ আছে? কারণ আজকে সারাদিন আপনার ওয়েবসাইটে লোকই ঢুকছে 100, এখন ফেসবুকে এই 100 জনের যে আপনার অ্যাডটা দেখাবে, এই 100 জনের অ্যাড দেখানোর জন্য তো আপনার ফেসবুকে $2 $5 খরচ করে কোনো লাভ আছে? 100 জন অ্যাড দেখা সেলই হবে কয়টা? না হওয়ার চান্সই বেশি। যদি এমন হয় আপনি বড় লেভেলে মার্কেটিং করেন, প্রতিদিন 20,000 50,000 লোক আপনার ওয়েবসাইটে প্রবেশ করে, ইন দ্যাট কেস ফেসবুক তাদেরকে এই অ্যাডটা দেখাইলে কাজ হবে। তার মানে বুঝতেছেন যে ছোট আকারে বিজনেস করতে গেলে বিশাল প্রবলেম, প্রফেশনালভাবে বড় আকারে করতে গেলে অনেক বেনিফিট পাওয়া যায়, ছোট আকারে করতে গেলে অনেক অবস্ট্রাকশন থাকে, মানে অবস্টাকল থাকে আর কি, কিছু করার নাই। যাই হোক, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা গতকালকে প্র্যাকটিস করছেন। যার যত প্রবলেম আছে, যার মনিটরে গিয়ে দেখা লাগবে, সবাই আমাকে বলবেন। যার যার প্রবলেম আছে হাত তোলেন, আমি একজনের কাছে আসতেছি, বলেন। এইটা আবার কি করছে এটা আমিও জানি না, আজকে আমি মনে এটা ফার্স্ট দেখতেছি। দাঁড়ান আমি দেখি, ভালো প্রশ্ন করছেন। বুস্টে ক্লিক করলে কি হয় একটু দেখি। ও, আমি বুঝতে পারছি, এটা হচ্ছে মানে এই ফর্মটাকে বুস্ট করবে। বুঝতে পারছেন? ওই যে একটু আগে আমরা যে কাজটা করছি এইটাই ওই বুস্টের ফরম্যাটে, ফেসবুকে যে কোনো পোস্ট করলে যেরকম বুস্ট করা যায়, এই ফর্মটাকে ওইভাবে একই রকম বুস্ট করা যায়। কিন্তু আমরা এই বুস্টিংটা এইভাবে করবো না, আমরা অ্যাড ম্যানেজার থেকে এটাকে বুস্ট করব। ঠিক আছে? ওকে, আর কার প্রবলেম আছে হাত তোলেন। আসতে হবে না বললেই হবে? জোরে বলেন। রেস্ট্রিকশন হয়েছে? আসতেছে আমি, দাঁড়ান। যার যার প্রবলেম যাইতে হবে তাদেরকে আমি 2 মিনিট পরে আসতেছি, আগে মৌখিক প্রবলেমগুলো সলভ করে দিই। আর কার প্রবলেম আছে? না, প্রবলেম নাই। এরপরে বলেন আর কার প্রবলেম? স্যার একটা প্রাইভেসি নোটিস ছিল, তো ওটার লিংকটা তো আমরা এখানে, কিন্তু ওই লেখাটা কোথায় দেব? শেষে যখন সে ফর্মটা ফাইনাল সাবমিট করতে যাবে, সাবমিট করার ঠিক আগ মুহূর্তে বলবে যে তুমি যে ফর্ম সাবমিট করতেছো তোমার এই ডাটাটা নিয়ে এই কাজ করবে, তুমি প্রাইভেসিটা পড়ে নাও, তাকে লিংক দিয়ে দিবে। আমরা কোথায় দেব? আমরা তো আমাদের ওয়েবসাইটে আপনি যে প্রাইভেসির লিংক দিবেন, কিসের লিংক দিবেন? ওয়েবসাইটের কিসের লিংক? কোন পেজের লিংক?
তার মানে আপনার ওয়েবসাইটে আগে থেকেই প্রাইভেসি পলিসির লিঙ্ক থাকতে হবে, নয়তো হবে না। বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই, প্রাইভেসি পলিসি লেখা থাকলেই হইল, এটা হলো ব্যাপার। আর কোনো প্রশ্ন? ফেসবুক অ্যাডের কথা বলছেন? ল্যান্ডিং পেজ পাবলিশ করলে কাস্টমারের কাছে বলতে বুঝি নাই। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝাচ্ছেন? ফেসবুকের বিজ্ঞাপন? ল্যান্ডিং পেজ কিন্তু এই জিনিসটা, ল্যান্ডিং পেজ কিন্তু আলাদা জিনিস। আপনি ফেসবুকে যখন কোনো একটা বিজ্ঞাপন পাবলিশ করবেন, সেই বিজ্ঞাপন 0 থেকে 24 ঘন্টার মধ্যে ফেসবুক রিভিউ করবে। 1 ঘন্টাও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, আবার 24 ঘন্টাও লাগতে পারে। রিভিউ করার পর যখন সব কিছু ঠিক থাকবে, তখন একটা লাইভ হবে, পাবলিকের কাছে যাওয়া শুরু করবে। এবং এইটা কোনো নির্দিষ্ট টাইম টেবিল বলা মুশকিল, তবে বলা যায় ম্যাক্সিমাম 24 ঘন্টা। আর ল্যান্ডিং পেজ কিন্তু ডিফারেন্ট জিনিস। ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি কোনো একটা পেজ তৈরি করছেন, নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট বা নির্দিষ্ট কোনো একটা তথ্যকে হাইলাইট করে। জাকির ওস্তাদ কি ল্যান্ডিং পেজের কোর্স টিউটোরিয়াল দেখাইছেন? তো তা আপনারা দেখতেছেন এই ল্যান্ডিং পেজ, মানে ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট পেজ যেখানে একটা নির্দিষ্ট কাজ করা হয়। ওকে, এরপরে আর কোনো প্রশ্ন বলেন? পারবে, এই জন্যই তো আমরা বলছি যে আপনার যদি পুঁজি বেশি থাকে তাহলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, পুঁজি যদি কম থাকে তাহলে নিজেই ইনফ্লুয়েন্সার, এছাড়া কোনো ওয়ে নাই। আপনি যদি মনে করেন আপনার পুঁজি কম কিন্তু আপনি আইসা ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করছেন, আপনাকে কেউ চিনে না জানে না, তাহলে আপনার পুঁজি বাকি যা আছে ওগুলোও শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, যা আছে সব শেষ, আপনি কিছুই করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার পুঁজি যদি কম থাকে, কাস্টমারকে হেল্প করতে হবে। কাস্টমার তো না, মানে আপনি থেকে তো কিছু কিনে নেই, হুদাই পাবলিকরে হেল্প করতে হবে। পাবলিকের উপকার হয় এমন পোস্ট দিতে হবে রেগুলার। এরকম পোস্ট আপনি 1 মাস 1.5 মাস যখন দিবেন, পাবলিক আস্তে আস্তে আপনাকে নোটিস করা শুরু করবে। তখন আপনি কিছু একটা বিক্রি করলে পাবলিক কিনবে, আদারওয়াইজ কিনবে না। না, অ্যাড রান করবেন কেন? আমি তো অ্যাড রানের কথা বলি না, আমি বলছি পোস্ট করবেন। হ্যাঁ, ফেসবুক পেজে পোস্ট করবেন, ইউটিউবে পোস্ট করবেন। এটা আস্তে আস্তে আসবে ভাই। এই প্রশ্নগুলোর উত্তর তো আমি শুরুর দিন থেকে মিনিমাম 4-5 বার বলা হয়েছে এই কথাগুলো, এবং আমি আমার পুরো কোর্সে তো এই কথাই সবাইরে বলতেছি। আপনার পেজে যখন কোনো ফলোয়ার নাই, কোনো প্রবলেম নেই, আপনি পোস্ট করতে থাকেন। ফেসবুক এইটা পাবলিককে আস্তে আস্তে দেখায় দেখায় ট্রাই করে, পাবলিককে দেখায়। আপনি আপনার ফেসবুকে প্রতিদিন নতুন নতুন পেজ দেখেন, যেই পেজ আপনি জীবনে কোনোদিন দেখানো নাই, সার্চও করেন নাই। এইভাবে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন, আপনার কন্টেন্টও পাবলিককে ফেসবুক দেখাবে। যদি আপনার কন্টেন্ট ভালো হয়, পাবলিক যদি লাইক কমেন্ট করে, তাহলে আপনার কন্টেন্ট আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করবে। আর যদি আপনার কন্টেন্ট খারাপ হয়, তাহলে ওই কন্টেন্টের সামনে আগাবে না। এইভাবেই চলবে, এবং এটা ট্রু। রিসেন্টলি আমরা একটা ইউটিউব চ্যানেল করে ট্রাই করছি, এটা হয়। একদম নতুন ইউটিউব চ্যানেলে ভিউ আসে, কমেন্ট আসে, লাইক আসে, একদম নতুন চ্যানেল হইলেও শুধুমাত্র কন্টেন্ট হেল্পফুল হইতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এটা হইলেই আপনি ভিউ, লাইক, কমেন্ট এগুলো পাবেন। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, জি জি। আচ্ছা, এটা আসলে কোনো সূত্র নয়। আপনি কি করতে চান তার উপরে ডিপেন্ড করে, আপনি কি করবেন তার উপরে ডিপেন্ড করে। আপনি জব করলে একটা, বিজনেস করলে একটা, সিঙ্গেল প্রোডাক্টের বিজনেস করলে একটা, মাল্টি প্রোডাক্টের বিজনেস করলে আরেকটা। আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী, এর কোনো আসলে নির্দিষ্ট রুলস নাই। যেমন আপনি যদি এখান থেকে বের হওয়ার পর জবে যান, সেখানে আপনাকে কি মানে সব কিছু নতুন করে সেট আপ করা লাগবে? যে কোম্পানিতে জবে যাবেন তার অলরেডি সব কিছু সেট আপ করা আছে।
আপনাদেরকে তখন দেখতে হবে ওই প্রতিষ্ঠান কি অবস্থায় আছে, তার দুর্বলতা কোথায়, তার শক্তিশালী মানে তার শক্তি কোথায়, এগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী আপনাকে তখন ডিসিশন নিতে হবে যে তার জন্য আমি কী ধরনের কন্টেন্ট বানাবো, কী ধরনের কন্টেন্টকে বুস্ট করব, এবং তাদের ল্যান্ডিং পেজ করা লাগবে কিনা। ল্যান্ডিং পেজ সাধারণত কেন করে? ল্যান্ডিং পেজ জেনারেলি করে একটা নির্দিষ্ট প্রোডাক্টকে হাইলাইট করে মার্কেটিং করার জন্য। বুঝতে পারতেছেন? যখন আপনি গণহারে সব প্রোডাক্টের জন্য ফেসবুকে মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি ফেসবুকে দেন, নর্মালি ধরেন দারাজে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট দেখে ক্লিক করে যান, আপনি কি শুধু ওই প্রোডাক্টটাই দেখেন, এরপরে অন্যান্য প্রোডাক্ট দেখা শুরু করেন না? এর ফলে কি হয়, আপনার ফোকাস নষ্ট হয়ে যায়, আপনি অন্য প্রোডাক্ট দেখেন। কিন্তু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে যেটা হয়, ওই পেজে ওই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট থাকে না, ফলে কাস্টমারের ফোকাস ওই নির্দিষ্ট এক প্রোডাক্টের দিকেই থাকে। হয় কাস্টমার ওই প্রোডাক্টে অর্ডার করবে, না করলে নাই, কিন্তু সে অন্য কোনো প্রোডাক্ট পাবে না ল্যান্ডিং পেজে। এইটা হচ্ছে ল্যান্ডিং পেজের সুবিধা। এখন এটা ডিপেন্ড করতেছে আপনি যে কোম্পানিতে যাবেন, ওই কোম্পানিতে যে প্রোডাক্ট, সে চাইলে তার একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটে মাল্টিপল প্রোডাক্ট থাকবে, কোনো ইস্যু নাই, বাট তার একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য সে অ্যাড দিতে চাচ্ছে, তখন সে ওই প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ করে ওইটা দিয়ে অ্যাড দিতে পারে। ওয়েবসাইট থাকবে, কোনো ইস্যু নাই, কিন্তু একটা প্রোডাক্টের জন্য স্পেসিফিক একটা ল্যান্ডিং পেজ। এভাবে তার ধরেন সুপার হট 3টা প্রোডাক্ট আছে যেটা সব থেকে বেশি সেল হয়, 3টার জন্য সে আলাদা 3টা ল্যান্ডিং পেজ করে আলাদা আলাদা বিজ্ঞাপন রান করবে প্রতিটা দিয়ে। এভাবে হতে পারে। আর যদি আপনি নিজে ব্যবসা শুরু করেন এখান থেকে বের হওয়ার পর বা বের হওয়ার কিছুদিন পর, তখন তো আপনাকে সব গুছাইতে হবে। আপনাকে ওয়েবসাইট করতে হবে, আপনি যদি ল্যান্ডিং পেজ করতে চান ল্যান্ডিং পেজ করতে হবে। এমন হইতে পারে যে শুরু করার সময় আপনার 10টা প্রোডাক্ট নাই, আপনার অনলি একটা প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আপনার ওই ফুল ই কমার্স সাইটের মতো সাইটের দরকার নেই, আপনার একটা প্রোডাক্ট, আপনি একটা ল্যান্ডিং পেজ দিয়ে স্টার্ট করতে পারেন। একটা ওয়েবসাইট তো মাস্ট থাকবে, ওয়েবসাইটের ফাংশনালিটি মাস্ট থাকবে, বাট একটা ফাংশনাল ল্যান্ডিং পেজ লাগবে। আপনার ওয়েবসাইট ফাঁকা, কোনো প্রোডাক্ট নেই, কিন্তু একটা ল্যান্ডিং পেজ আছে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ফেসবুকে বিজনেস পোর্টফোলিও থেকে শুরু করে যেগুলো সেট আপ করা লাগে সবগুলো সেট আপ করবেন। এরপর আপনি ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করবেন। তবে ফেসবুকে অ্যাড দেওয়ার পূর্বে কমপক্ষে 1 থেকে 1.5 মাস আপনার ফেসবুক যে পেজটা, আপনার যে ইউটিউব চ্যানেলটা, সেইটাকে অর্গানিক্যালি পাবলিককে হেল্প করার মাধ্যমে, বিভিন্ন ফেসবুক গ্রুপে পাবলিককে হেল্প করার মাধ্যমে আপনার একটা পরিচিতি তৈরি করে নিতে হবে। যখন পরিচিতি তৈরি হবে তখন আপনি ফেসবুকে আপনার প্রোডাক্টের জন্য বিজ্ঞাপন দিবেন। তবে হ্যাঁ, আপনি যদি কিছু বাজেট নিতে পারেন, যে $100, $200, $500 একটা বাজেট নিলেন আপনার পরিচিতি করার জন্যই একটা বাজেট, কথার কথা যে প্রোডাক্ট সেল পরে, পরিচিতির জন্যই একটা বাজেট। আপনি যে কাস্টমারকে হেল্প করার জন্য যে হেল্পফুল কন্টেন্ট তৈরি করতেছেন, সেই কন্টেন্টগুলোই আপনি চাইলে ফেসবুকে টাকা খরচ করে বুস্ট করতে পারেন, যেখান থেকে কোনো সেল আসবে না, বাট আপনার চেহারা মানুষ চেনা শুরু করবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে পারেন। বুঝতে পারতেছেন সবাই কথা? সেই ক্যাম্পেইন দেওয়ার মাধ্যমে আপনি আপনার পরিচিতিটাকে প্রথমে বুস্ট করতে পারেন। পরিচিতি যখন কিছুটা বুস্ট হবে, আপনার 5,000, 6,000, 10,000 ফলোয়ার তৈরি হবে ন্যাচারালি, উইদাউট মানে টাকা খরচ করে, মানে টাকা খরচ বলতে কি, মানে ফেক লাইক না কিনে ন্যাচারালি যখন আপনার 5-10,000 ফলোয়ার হবে, পাবলিক একটা পোস্ট করলে 200-400 লাইক করে, পাবলিক কমেন্ট করে, আপনাকে আপনার কথা শুনতে চায়, আপনাকে ভ্যালু করে, তখন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, সেটা দিয়ে অ্যাড দেন। তখন দেখবেন আপনার ফলোয়ারদের মধ্যে থেকে আপনার অর্ডার আসা শুরু হয়েছে, এবং এর ফলে খুব দ্রুত পরবর্তীতে আপনি গ্রো করতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত রোড ম্যাপ। এরপরও যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, মূলত বাস্তবতা হচ্ছে এখান থেকে বের হইতে হইতে আপনারা এগুলো ম্যাক্সিমাম জিনিস ভুলে যাবেন। এটা খুবই স্বাভাবিক, কারণ আপনারা শুধু মেটা মার্কেটিংয়ের কোর্স করতেছেন না, আপনারা মূলত গ্রাফিক্সের কোর্স করতেছেন। মেটা মার্কেটিং এক্সট্রা বোনাস হিসেবে আপনাদেরকে অ্যাড করা হচ্ছে, বাট বের হওয়ার পর আপনাদের মেটা মার্কেটিং যদি নিজে ব্যবসা করতে চান, সব থেকে বেশি কাজে লাগবে আপনার বিজনেসকে গ্রো করার জন্য। সেই ক্ষেত্রে আপনার যদি আবার পুনরায় কোনো সাপোর্ট লাগে, আমাকে নক করবেন, যাকে ওস্তাদ আছে তাকে নক করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিমাইন্ড করবো, গাইডলাইন প্রয়োজন হলে গাইডলাইন দিব। এখান থেকে আমার অনেক স্টুডেন্ট বের হয়েছে, যে আমাদের 7 নম্বর ব্যাচের একটা স্টুডেন্ট আছে, তো গতকাল কোনার নিয়ে কথা হচ্ছিল, মাশাআল্লাহ উনি এখান থেকে বের হয়ে নিজে ব্যবসা শুরু করছে, নিজের মার্কেটিং করে। এখন উনি মাসে অলমোস্ট 1 লাখ টাকার মতো আর্ন করে পার মান্থ। আল্লাহ ওনার ব্যবসায় বরকত দিক। উনি মেবি ডলার সেল করে, মানে মানুষদেরকে এজেন্সি টাইপের ব্যবসা শুরু করছে, মানে ফেসবুকে মার্কেটিংয়ের সাপোর্ট প্রোভাইড করে, এই রিলেটেড বিজনেস করে।
তারপর কালকে আরেক ভাইয়ের সাথে কথা হলো, উনি কাপড়ের ব্যবসা শুরু করছে, মাশাআল্লাহ উনিও কাপড়ের ব্যবসা ভালো করতেছে। উনি নক করে যে ওয়েবসাইট তৈরি করে নেবে, দ্যাটস ওয়াই আমাকে নক করছে। আরেক ভাই, বেশ অনেকেই এরকম কাজকর্ম করতেছে। বলেন, এটার প্রসেস আমার জানা নাই ভাই, এটা ওনারা বলতে পারবে, ওনারা কিভাবে ডলার ম্যানেজ করে, কিভাবে সেল করে, ওনারা জানা হলো। তো এই হচ্ছে, আপনারা এখান থেকে বের হওয়ার পর অনেক কিছুই ভুলে যাবেন, ভুলে গেলে আমাদেরকে নক করবেন, কোনো প্রবলেম নেই। আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে যথাসাধ্য সার্ভিস প্রোভাইড করতে। যেগুলো আমাদের পক্ষ থেকে ফ্রিতে করা সম্ভব হয় আমরা করি, যেগুলো পেইড সেগুলো পেইড, ব্যাপারটা এরকম। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনাদেরকে আমরা একটা জিনিস প্রায় বলার ট্রাই করি, সেটা হচ্ছে আপনাদের মাঝে কমিউনিটির বিশাল অভাব। আমার মাঝে মাঝে এরকম ইচ্ছা হয় যে এরকম প্ল্যানও করি, কিন্তু পরে গিয়ে আর করা হয় না, যে যেই ছেলেটা নাম্বার কম পাবে ওর আশেপাশে দুইজনের নাম্বার কমায় দেওয়া হবে ওনার জন্য। কারণ উনি যে কাজ করতেছে না, ওনার যে প্রবলেম হচ্ছে, তার আশেপাশের দুইজন তারা এটা নোটিসও করতেছে না, আবার ওনার প্রবলেম উনি আশেপাশের ভাইদেরকে জিজ্ঞেসও করতেছে না কি হয়েছে। যেমন শুরুর দিকে আপনাদের কিছু কিছু 4-5 জন ভদ্রলোক ছিলেন যারা আমাদের ক্লাস মাঝ পড়তে চলে আসছে, তারপরে আপনারা রেজিস্ট্রেশন করেন নাই। যেদিন জাকারিয়া ওস্তাদ বলছে ওই ল্যান্ডিং পেজ জমা না দিলে নাম্বার কম পাবেন, তখন আপনাদের রেজিস্ট্রেশনের মাথা ব্যথা হয়েছে। তখন আপনারা কারণ দেখাইছেন কি, যে আমি ক্লাসে ছিলাম না। ভাই আপনি ক্লাসে ছিলেন না ফাইন, আপনি যখন স্কুলে পড়তেন কি করতেন? ক্লাসে না গেলে কি করতেন? বন্ধুদের থেকে জিজ্ঞেস করতেন আজকে কি SW দিছে, আজকে কি হোমওয়ার্ক দিছে, নাকি পরের দিন হোমওয়ার্ক ছাড়া স্কুলে যাইতেন মাইর খাওয়ার জন্য? এগুলো করতেন? মাদ্রাসায় যারা পড়ছেন আমি জানি না মাদ্রাসায় কি অবস্থা, বাট স্কুলের অবস্থা এরকম। তো এখানে আপনি একটা ক্লাস মিস করছেন, আইসা আপনি আশেপাশে জিজ্ঞেস করবেন না যে ভাই ক্লাসে কি হয়েছে, কি দিল? কোনো খবর নাই ভাই। খুব শীঘ্রই আমরা এমন স্ট্রিক্ট হব আপনাদের প্রতি যে আপনাদের এগুলো মাস্ট করা লাগবে। ইভেন আপনাদের ব্যাচ থেকে হইতে পারে, বলা যায় না। আমরা কথাবার্তা বলতেছি যে আমরা আপনাদেরকে রেকমেন্ডেশন বন্ধ করে দেবো, জব রেকমেন্ডেশন। ক্লাসে যদি ঠিকঠাক মনোযোগ না থাকে, ওইরকম পারফরমেন্স না থাকে, কোনো জবের রেকমেন্ডেশন দেওয়া হবে না এখান থেকে। ইনফ্যাক্ট সার্টিফিকেটও বন্ধ করে দেওয়া হতে পারে। সো এগুলো আপনাদের করতে হবে। আমি এই কথা কেন বললাম? এটা বললাম যে আপনাদের মাঝে কমিউনিটি নেই, এবং কমিউনিটি কেন দরকার সেটা হচ্ছে আপনি এখান থেকে বের হয়ে একা একা বেশি দূর যাইতে পারবেন না। টিম বিল্ডিং ছাড়া, একে অপরকে হেল্প করা ছাড়া বেশি দূর যাওয়া অলমোস্ট ইম্পসিবল। ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনার ওয়েব ডিজাইন করা লাগবে। আপনি যদি এখন ওয়েব ডিজাইন শিখে ওয়েব ডিজাইন করতে চান, তাহলে আপনার ব্যবসা 6 মাস পিছিয়ে গেছে। আর 6 মাস মানে কিন্তু 6 মাস না, 6 মাস মানে ধরে নেন 6 বছর। কারণ হচ্ছে যে আপনি কি বলে যে এদিকে দেখেন ভাই, ওটা তো আমি দেখতেছি। 6 মাস মানে ধরেন 6 বছর। কারণ কি জানেন? কারণ বর্তমান পৃথিবীতে নতুন কারেন্সির নাম হচ্ছে স্পিড। যে যত বেশি স্পিডে দৌড়াইতে পারবে সে তত আগে যেতে পারবে, আদারওয়াইজ কোনো ওয়ে নাই। আপনি ধরেন একটা কিছু বিল্ড করতেছেন, আপনার সময় লাগছে 6 বছর, দেখলেন ওর ভিতরেও আরেকজন ওইটা বিল্ড করে ওর থেকে বেটার কিছু বিল্ড করে একেবারে শেষ করে দিচ্ছে, ওইদিকে আপনার মাত্র হুশি হয়েছে 6 বছর পরে। বুঝতে পারতেছেন? আপনি বিজনেসম্যান, আপনাকে ওয়েব ডিজাইন শেখা লাগবে না। আপনার এক ভাই ওয়েব ডিজাইন করে, তাকে দিয়ে করায় নেবেন, সিম্পল। আরেকজন ওয়েব ডিজাইন করে, তাকে দিয়ে করায় নেবেন। আপনি শিখবেন বিজনেস পরিচালনা। আমরা একদম শুরুর দিন আপনাদেরকে বলছিলাম না, বিজনেসের ফার্স্ট ডে থেকে এই চিন্তা মাথায় রাখবেন যে আমি একসময় কাজ করা বন্ধ করে দেব, আমি বিজনেসে কোনো কাজ করব না, কিন্তু আমার বিজনেস অটোমেটিক চলবে। এই চিন্তা মাথায় রেখে আপনাদের সামনে আগাইতে হবে। বুঝতে পারতেছেন? তাইলে আপনারা অনেক দূর যাইতে পারবেন। তাইলে আপনারা ইলন মাস্কের মতো হইতে আমি কখনোই বলি না, ওগুলো হলো অনেক পাগলামি টাইপের কাজ কারবার। তো আমি বলতেছি যে তাইলে আপনারা যথেষ্ট ধনী হওয়ার মতো হইতে পারবেন। নিজে যদি সব কাজ করেন তাহলে 5 ওয়াক্ত নামাজও শান্তি মতো পড়তে পারবেন না, ধনী হওয়া তো দূর কিবা। নিশ্চিত থাকেন, 2 দিন পরে যখন বিয়ে শাদী করবেন, পোলামায়া হবে, 2-3টা বাচ্চা কাচ্চা থাকবে, ওদের জ্বালা যন্ত্রণাই তো আপনি শেষ। আপনি নামাজও পড়তে পারবেন না, বিজনেসও করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। খাতায় লেখা রাখেন আজকে থেকে 10 বছর পর মিলিয়ে নিয়েন। কারণ আপনি আপনার ফ্যামিলির টাইম না দিলে আপনার পোলামায়া নষ্ট হয়ে যাবে। আপনি কবরে গেলে আপনার লেগে দোয়া করবে না। যেই বাপ মা বিজনেস নিয়ে পড়ে থাকে সারাদিন, বাচ্চা কাচ্চার খবর নাই, মরার পর দেখবেন ওই বাচ্চা কাচ্চা বাপ মারা খবর রাখে না। সিম্পল। আপনি আপনার বাচ্চাদেরকে ছোট থাকতে সময় দিবেন, মরার পর আপনার বাচ্চা আপনার জন্য আল্লাহকে সময় দিবে, নয়তো হবে না। তো এই সময় আপনি পাবেন কই?
তা আপনাদের নিজেদের মধ্যে যদি নেটওয়ার্কিং না থাকে, আপনারা এখানে আসছেন একসাথে শিখতে, আপনারা যদি এই 40-50 ওস্তাদ আসেন, বসেন ওস্তাদ, একটা চেয়ার দেন ওস্তাদকে, যে আপনারা যদি এই, হ্যাঁ জি, ওইটা লাগাই নিচ্ছে ওস্তাদ, এই যে সবার মুখের থুতু টুতু এখানে লাগতে থাকে, এই জন্য দিয়ে নিছি আর কি। কারণ এটা যেটা হয়, আমি যখন শ্বাস নেই, এটার ভিতর থেকে ধুলা মুখের ভিতর ঢুকে, মানে এটার ভিতরেও ধুলা জমে যায়, এটা একটা মানে বিশ্রী অবস্থা সৃষ্টি হয়। তো আজকে টিস্যু আছে, ভাবলাম তো আজকে টিস্যু বাঁচায়নি। না না, তো আপনারা যদি 50-60 জন নিজেদের মধ্যে কানেক্টেড না থাকতে পারেন ভাই, তাহলে বড় হয়ে ব্যবসায় কারে পাবেন আপনি নেটওয়ার্ক? মনে করেন আপনি এখান থেকে যাওয়ার পরে আপনার একটা মধুর সোর্সিং লাগবে, কোথায় খুঁজবেন মধুর সোর্সিং? আপনি যদি লোকালি মার্কেট থেকে মধু সোর্স করা বাইর করেন, ভেজাল থাকতে পারে, মধুর সোর্সে আপনার দাম বেশি রাখতে পারে। তার থেকে ভালো যদি আপনার এখানে একজন মধু ব্যবসায়ী হয়ে যায় কিছুদিন পর, তার কাছে অরিজিনাল সোর্স থাকে, তার থেকে আপনি কিনে নিলে বেটার না? ওটিএ প্ল্যাটফর্মের নাম কি আপনারা শুনছেন? অনলাইন টেক একাডেমি। যারা হয়তো ব্যবসাপাতি নিয়ে একটু একটু ঘাটাঘাটি করছেন তারা শুনছেন। এই প্ল্যাটফর্ম বাংলাদেশের একটা গোল্ড মাইন প্ল্যাটফর্ম। তার অন্যতম বিগেস্ট রিজন হচ্ছে নেটওয়ার্কিং। এমনভাবে নেটওয়ার্কটা জুড়ে রাখা হয়েছে, আপনার কি লাগবে সব কিছু আপনার লোক আছে। আপনি যদি নেটওয়ার্কিং করতে পারেন, সব কিছুর সোর্সিংয়ের জন্য লোক আছে, এবং একজন আরেকজনের প্রচণ্ড হেল্প করে। তো আপনাদের নিজেদের মধ্যে এই বন্ডিং থাকা জরুরি যদি আপনারা আগাইতে চান, নয়তো কিছুই হবে না। বের হবেন, জব করবেন, লাইফ যেভাবে চলতেছে চলে যাবেন, একদিন তো মরে যাবোই আমরা সবাই, জীবন তো পার হয়ে যাবেই, তাই না? যা রিজিক ছিল তকদিরে সেটা পাবেন। মূলত ব্যাপারটা এমন না যে আল্লাহ তাআলা রিজিকে লেখা রাখছে দেখে আপনি এরকম পাবেন। ব্যাপারটা এরকম যে আপনি কতদূর পরিশ্রম করতেন, সেই অনুযায়ী কতদূর পাইতেন আল্লাহ তাআলা আগে থাকতেই জানতেন, এবং আল্লাহ এটা লিখে রাখছেন। আল্লাহ লিখে রাখছেন দেখে ব্যাপারটা এমন হচ্ছে, ব্যাপারটা এমন না। এমন হয়তো আল্লাহ জানেন তাই আল্লাহ লিখে রাখছেন। ব্যাপারটা এরকম, আল্লাহ তাআলা জোর করে কারো তকদির কারোর উপরে চাপায়া দেন নাই। আপনি কি করবেন না করবেন এটা আল্লাহ আগে থেকেই জানে, সেই অনুযায়ী আল্লাহ আগেই লিখে রাখছে যে আপনি এগুলো এগুলো করবেন, এগুলো এগুলো হবে। ভেরি সিম্পল। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। একটা পেন ড্রাইভ দেন, আগামী